তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন, সমস্ত লেনদেনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসের আবেদন ব্যাংকে। 12 জুন বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে চিঠি অরূপের। তৃণমূলের রাস ও কর্তৃত্ব হাতে এই নিয়ে বিতর্ক, মন্তব্য অরূপের। এবং তৃণমূলের সম্পত্তি কার হাতে তা নিয়েও বিতর্ক, মন্তব্য অরূপের। বিতর্ক মেটা না পর্যন্ত যেন টাকা তোলা না যায়, কোনো রকম লেনদেন যেন না করা যায়, মন্তব্য অরূপের। এবং তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে আবেদন অরূপ বিশ্বাসের। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কৌশিক দাশগুপ্ত। কৌশিক, এবার কি তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ হতে চলেছে? টিএমসির ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি ব্যাংকের ম্যানেজারকে, ব্রাঞ্চ ম্যানেজারকে চিঠি লিখে আবেদন জানিয়েছেন যেন সমস্ত লেনদেনে নিষেধাজ্ঞা জারি করা হয়। টিএমসি নিজেকে টিএমসির কোষাধ্যক্ষ হিসাবে উল্লেখ করে এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস। বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে তিনি চিঠিটা লিখেছেন। তাতে তিনি লিখেছেন টিএমসির রাস ও কর্তৃত্ব কার হাতে এই নিয়ে এখন বিতর্ক রয়েছে। রাস অর্থাৎ তিনি লিখেছেন কন্ট্রোল, আর কর্তৃত্ব অর্থাৎ অথরিটি। টিএমসির কন্ট্রোল এবং অথরিটি কার হাতে এই নিয়ে বিতর্ক রয়েছে। সেই বিতর্ক মেটানো পর্যন্ত যেন টাকা তোলা না যায় অ্যাকাউন্টগুলি থেকে। কিন্তু টাকা তোলা নয়, কোন রকম ট্রানজাকশন যেন করানো যায়, কোন রকম লেনদেন যেন করানো যায়, এই আর্জি জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি যেটা চিঠিতে আরো উল্লেখ করেছেন যে প্রতিপক্ষ গোষ্ঠীর নেতারা নিজেদের তৃণমূলের বৈধ প্রতিনিধি বলে দাবি করছে, টিএমসির পদাধিকারী বলেও দাবি করছে। এবং টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট গুলো তাহলে এখন সামলাবেন কারা? ব্যাংক অ্যাকাউন্ট সামলানোর কর্তৃত্ব এখন তাহলে কাদের হাতে? এ নিয়ে তো এখন অনিশ্চয়তা। তাই এখন সমস্ত লেনদেনে যেন নিষেধাজ্ঞা জারি করা হয়, এই আবেদন বিশ্বাস জানিয়েছেন। 12 জুন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে তিনি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে কোষাধ্যক্ষ হিসাবে তিনি এই আবেদন জানাচ্ছেন। এবং তিনি এও লিখেছেন যে তৃণমূলের 20 জন এমপি এবং 58 জন বিধায়ক হয় তারা কেউ মানে তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছেন অথবা দল ছেড়েছেন। এই অবস্থায় দলের কন্ট্রোল ও অথরিটি কাদের হাতে থাকবে, কাদের হাতে রয়েছে, এবং দল পরিচালনা করা এবং দলের সম্পত্তি কার হাতে, এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্ক না মেটা পর্যন্ত যেন কোন রকম লেনদেন করা না যায়, সমস্ত রকম লেনদেনে যেন নিষেধাজ্ঞা জারি করা হয়। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট গুলি থেকে সমস্ত রকম লেনদেনে যেন নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক কর্তৃপক্ষ। সঙ্গে থাকো কৌশিক। আরো এক প্রতিনিধি আবির রয়েছে আমাদের সঙ্গে, আবির ঘোষাল। আবির, কত টাকা আছে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে? আনুমানিক তাও কত, কিছু কি জানা যাচ্ছে? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে মূলত মোট 625,79,87,264 টাকা রয়েছে। ব্যাংকের ফিক্সড ডিপোজিট হিসাবে রয়েছে 255,77,28,322 টাকা। ব্যাংক ব্যালেন্স মিলিয়ে তৃণমূলের ব্যাংকে থাকা মোট টাকার পরিমাণই হচ্ছে 876,57,15,586 টাকা। এছাড়া আছে অডিট রিপোর্ট অনুযায়ী চেক হিসাবে তৃণমূলের ঘরে এখনো পর্যন্ত প্রায় 50 কোটি টাকা রয়েছে বলে জানা যাচ্ছে। এবং দলের কেন্দ্রীয় এবং আঞ্চলিক কার্যালয় মিলিয়ে নগদ বা ক্যাশ হিসাবে রয়েছে 31,28,028 টাকা। এটাই একেবারে শেষ যে রিপোর্ট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছিল কমিশনের কাছে, সেখানে এই প্রসঙ্গটির কথা উল্লেখ ছিল। তো বিপুল পরিমাণ যে অর্থ যেটি রয়েছে সেটি যাতে কোনোভাবে হাতছাড়া না হয়। সাংসদ এবং বিধায়করা অনেকে বিদ্রোহ ঘোষণা করছেন, তারা দল ছাড়ছেন, নতুন দলের সাথে মার্চ করছেন এবং এটা আইনজ্ঞদের অনেকে সাহায্য নিচ্ছেন যে আগামী দিনে নতুন তৃণমূল তৈরি করার ক্ষেত্রে নাম প্রতীক পাওয়ার ক্ষেত্রে তারা কে কিভাবে কাজ করবে। এটি যদি তারা পেয়ে যান তাহলে হচ্ছে যে বিপুল অর্থনীতি অ্যাকাউন্টে রয়েছে সেটিও সেদিকে চলে যাবে। সেটি আজ করে অরূপ বিশ্বাসের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে মনে হয়। বেশ, ধন্যবাদ আবির। কে পাবে তৃণমূলের সম্পত্তি? আদালতে ফয়সালা হবে। গত মঙ্গলবারই এই দাবি করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই দলের পরবর্তী কার্যক্রম কি হবে, তৃণমূল কংগ্রেস তার নানা রকম প্রতীক চিহ্ন, তার অর্থকড়ি, তার সম্পদ সব কিছু আছে, সেগুলো নিয়ে কি পদক্ষেপ হবে, আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে এগুলো সবই আদালতে নিষ্পত্তি হবে।
আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি কৌশিক দাশগুপ্তা আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে ব্যাংক ম্যানেজারকে অরূপ বিশ্বাসের চিঠি, এটা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? এই আবেদনটি করেছেন অরূপ বিশ্বাস। তিনি যে আবেদনটা করেছেন, চিঠি দিয়েছেন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চের ম্যানেজারকে তিনি চিঠি দিয়ে যে আবেদনটা করেছেন সেটা হচ্ছে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট যেন কোট আপাতত ফ্রিজ করা হয়, কোন রকম লেনদেন যেন করা না যায়। হ্যাঁ, কোষাধ্যক্ষ হিসাবে টিএমসির কোষাধ্যক্ষ, নিজেকে টিএমসির কোষাধ্যক্ষ উল্লেখ করে এই আবেদন করেছেন অরূপ বিশ্বাস। তিনি বলেছেন এই আবেদন কেন, তিনি চিঠিতে চিঠিতে তিনি যেটা বলেছেন যে টিএমসি রাশ মানে কন্ট্রোল এবং অথরিটি অর্থাৎ কর্তৃত্ব এখন কার হাতে, এ নিয়েই এখন তুমুল বিতর্ক রয়েছে। এই বিতর্ক মেটানো পর্যন্ত যেন টাকা তোলা না যায়, কোন রকম লেনদেন টিএমসি এই ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে কোন রকম লেনদেন যেন করা না যায়, এই আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি এটা চিঠিতে উল্লেখ করেছেন যে দাবি করেছেন যে প্রতিপক্ষ গোষ্ঠী নিজেদের তৃণমূলের বৈধ প্রতিনিধি বলে দাবি করছেন এবং টিএমসির পদাধিকারী বলেও দাবি করছেন এই প্রতিপক্ষ গোষ্ঠীর নেতারা। এই অবস্থায় টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট গুলি এখন তাহলে কারা সামলাবে? এই ব্যাংক অ্যাকাউন্ট সামলানোর কর্তৃত্ব এখন কাদের হাতে, এ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই সমস্ত লেনদেনে যেন এখন নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক। তিনি এও লিখেছেন চিঠিতে তৃণমূলের 28 জন এমপির মধ্যে 20 জন এমপি এবং 58 জন বিধায়ক হয় তাদের মধ্যে অনেকে দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছেন, আবার কেউ কেউ দলও ছেড়েছে। এই অবস্থায় দলের কন্ট্রোল এবং অথরিটি অর্থাৎ দলের রাশ এবং কর্তৃত্ব কার হাতে, এ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। দল পরিচালনা এবং সম্পত্তি কার হাতে থাকবে, এ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তাই এই বিতর্ক যতদিন না মেটে ততদিন যেন সমস্ত লেনদেনে নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক। এই আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি লিখেছেন এআইটিসি অর্থাৎ তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে তিনি ব্যাংকে এই আর্জি জানাচ্ছেন। 12ই জুন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস, সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চের ম্যানেজারকে। स्वच्छता से स्वागत কর্মসূচি ভবানীপুরে সুস্বাস্থ্য কেন্দ্রে সাফাই অভিযান। সাফাই অভিযানে রাজ্যের 2 মন্ত্রী, বৃক্ষরোপণে পুরনগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাস্তা সাফাই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। শনিবার যোগা দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী আসার আগেই সাফাই অভিযান। स्वच्छता से स्वागत কর্মসূচি ভবানীপুরে সুস্বাস্থ্য কেন্দ্রে সাফাই অভিযান। সাফাই অভিযানে রাজ্যের 2 মন্ত্রী, বৃক্ষরোপণে পুরনগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, রাস্তা সাফাই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। শনিবার যোগা দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী আসার আগেই সাফাই অভিযান। কামিং আপ নিবেদন করছে Join IIHM, International Institute of Hotel Management. যেমন কথা তেমন কাজ, মডেল বিধানসভা ফলতা, শিল্পতালুক থেকে কর্মসংস্থান, মহিলা কলেজ থেকে দমকল কেন্দ্র, ফলতা গ্রামীণ হাসপাতালে 100 বেড, জনকল্যাণ শিবিরের অনুষ্ঠান থেকে কল্পতরু মুখ্যমন্ত্রী। আগামীকাল অভিষেককে ডেকে পাঠালেন স্পিকার। লোকসভায় ভেঙে চোরমার তৃণমূল, ইন্ডিয়াকে সমর্থন করে নতুন দলে কুড়িবে শুরু। পাল্টা ওম বিড়লাকে চিঠি লোকসভার ডায়মন্ড হারবারের সাংসদের। কামিং আপ নিবেদন করলো Join IIHM, International Institute of Hotel Management. খবর এখন নিবেদন করছে আত্রি নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা।
খবর এখন নিবেদন করলো আত্রি নির্মাণ, আত্মিক নির্মাণের রূপকথা। আমরা গড়ি ভালোবাসা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। सफेद 500 ग्राम मात्र 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। সব্যসাচী দত্তকে এর আগেও ডিম ছোড়া হয়েছিল। ক্ষিপ্ত জনতা এর আগে দুবার সব্যসাচী দত্তকে ডিম ছুঁড়েছেন, গোবরও ছুঁড়েছেন। আবারও সেই ছবি, সব্যসাচী দত্তকে ডিম বিধাননগর আদালত থেকে বের করার পরই যেন ডিম বৃষ্টি হলো। দেখুন শুধু ছবিটা, সব্যসাচী দত্তকে ডিম ছুঁড়ে রীতিমতো বিক্ষোভ। পালানোর চেষ্টা করলেন কিন্তু পালিয়েও শেষ রক্ষা হলো না। ডিমের আতঙ্কে রীতিমতো দৌড়চ্ছেন সব্যসাচী দত্ত, কারণ এটা তো প্রথমবার নয়, এর আগেও তিনি ভুক্তভোগী, এর আগেও তিনি ডিম ছুঁড়েছে সাধারণ মানুষ তার উদ্দেশ্যে, কিন্তু এবারও পালিয়েও শেষ রক্ষা হলো না। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এর আগে আমরা দেখেছি ডিম ছোড়া, গোবর ছোড়া, আবারও আগের দিন আমরা দেখেছি ডিম ছোড়া, আজও সেই ছবিটা। পালাতে চাইলেন সব্যসাচী দত্ত, পাই পাই করে দৌড়াচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না দেখছি। সেই ডিম ছুড়লই সাধারণ মানুষ। সব্যসাচী দত্ত তাকে আজকে আদালতে পেশ করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে নতুন করে তাকে 6 দিনের হেফাজতের আবেদন জানানো হয়। বিচারকের পক্ষ থেকে সবকিছু ডকুমেন্ট সাবমিট যখন করে পুলিশ, তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় বিচারকের পক্ষ থেকে নির্দেশ দেয় 6 দিনের পুলিশ হেফাজতের। এরপরে সব্যসাচী দত্ত তাকে যখন বের করা হচ্ছিল বিধাননগর মহকুমা আদালত থেকে, সেই সময় লক্ষ্য করা যায় সব্যসাচীকে দত্তকে দেখে কিন্তু কিছু মানুষ, যারা এলাকার মানুষ থেকে শুরু করে কিছু বিজেপি কর্মীরা যারা উপস্থিত ছিল, তাকে ছোট ছোট স্লোগান দিয়ে থাকে। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য গেল সব্যসাচী দত্ত তাকে উদ্দেশ্য করে পরপর ডিম ছোড়া হলো এবং বেলুন ভর্তি রং ছোড়া হলো। আজকে দেখা গেল এর আগে সব্যসাচী দত্ত তাকে কিন্তু উদ্দেশ্য করে ডিম যেমন পরপর ছোড়া হয়েছিল, গোবর ছোড়া হয়েছিল, এবং এরপর দেখা গেল সব্যসাচী দত্ত তাকে উদ্দেশ্য করে পরপর ডিম ছোড়া হলো এবং পরবর্তী ক্ষেত্রে ছোট ছোট স্লোগান দেওয়া হলো এবং রং ভর্তি বেলুন তাকে উদ্দেশ্য করে ছোড়া হয়। শেষমেশ পিছনে গেট দিয়ে সব্যসাচী দত্তকে বিধাননগর উত্তর থানার পুলিশ বের করে নিয়ে যায়। যদিও এই যে গোটা ঘটনা ইতিমধ্যেই 6 দিনের হেফাজতের আবেদন জানানো, সেই 6 দিনের হেফাজতের আবেদন বিচারক মঞ্জুর করেছেন এবং গোটা এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলবে এবং আরো বেশ কিছু রিকভারি হবে। এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলবে। বেশ, এদিকে মানস ভুঁইয়া, তার বিরুদ্ধে এফআইআর কেন? প্রাক্তন সেচ মন্ত্রীর বিরুদ্ধে সবংয়ে কি কারণে এফআইআর? 5 লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। কোন দপ্তরে চাকরি দিয়েছিলেন তিনি, কি অভিযোগ জানবো। তবে তার আগে আরো একবার জানাই, মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর। প্রাক্তন সেচ মন্ত্রী, তার বিরুদ্ধে সবংয়ে এফআইআর দায়ের হলো। তৃণমূল সরকার যতদিন ক্ষমতায় ছিল, তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এসেছে এবং সরকার পাল্টানোর পর, বিজেপি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ তারাও অভিযোগ জানাচ্ছেন, মুখ খুলেছেন। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, এই এফআইআর এ ঠিক কি রয়েছে, কি অভিযোগ মানস ভুঁইয়ার বিরুদ্ধে? দেখো রমিয়া, এই অভিযোগে রয়েছে যে ভোটের আগে অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সবংয়ের দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের অনন্ত টুং নামে এক ব্যক্তি তার স্ত্রীকে প্রায় 5 লক্ষ টাকার বিনিময়ে তেমাথানি এলাকায় সেচ দপ্তরের অফিসে কাজ দেওয়া হয়েছিল এবং পালা বদলের পরে সেই কাজ কিন্তু তার চলে যায়। তারপরেই কিন্তু ওই অনন্ত টুং সবং থানায় অভিযোগ দায়ের করে। ইতিমধ্যে কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস দল ছেড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে জানিয়েছেন সবংয়ের প্রাক্তন বিধায়ক প্রাক্তন সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তারপরে কিন্তু এই এফআইআর এবং এই অভিযোগ যথেষ্ট কিন্তু তার ক্ষেত্রে চাপের। এই নিয়ে তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন ভরসা আছে এটা রাজনৈতিক চক্রান্ত, সবংবাসী এর উত্তর দেবে। আর যদিও মানস ভূঁইয়ার এই যে অভিযোগ, অর্থাৎ টাকা নিয়ে চাকরি দেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগকে কটাক্ষ করেছে বিজেপি। বেশ, মানসবাবু তো সবংয়ের চাকরি দিলে করে বহু মানুষের টাকা নিয়েছে। মানসবাবু বহু লোকের কাছে এইভাবে টাকা তুলে আজকে তাকে যারা তার কথা কোনো শুনছে না, তাকে ফাঁসি দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। বিজেপি থেকে দাবি করবো যারা প্রকৃত টাকা দিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। মানসবাবু তো তৃণমূল ছাড়ছে, তৃণমূল ছাড়ে এখন কোন লাল ধরবে, এখন ছোটাছুটি করছে, এখন কোন জায়গায় যাবে এখন স্থির করতে পারেনি। সবংয়ের মাটিতে মানসবাবু যা করেছে আমার মনে হয় কোনো জায়গায় তার স্থান নেই। মানস ভুঁইয়া কি বলছেন দেখি। আমার এসব জিনিস জানা নেই।
56 বছরের রাজনৈতিক জীবন মানুষের সেবা করেছি, দিয়েছি, নিইনি কারো কাছে কিছু। ভালোবাসা চেয়েছি, ভালোবাসা পেয়েছি, একটা সুপরিও খাইনি কারো কাছে। আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে কেউ আঙুল তুলেছে, হতেই পারে, হতেই পারে, কিন্তু বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে, সবংয়ের মানুষের উপর আস্থা আছে। আর এবার নজর রাখবো, আবারও খুলেছে আরজি কর ফাইলস। নতুন সরকার ক্ষমতায় আসার পর আরজি কর ফাইল